সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শেখ আসাদুজ্জামান পারভেজ বরাবরের মতো আবার হাজির হয়েছি। আজকে আমি ইংরেজি ফার্স্ট পেপারের ইউনিট 6 এর লেসন 3 এইটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি দেখো এখানে কিছু প্রয়োজনীয় কিছু ওয়ার্ড মিনিং লিখে রেখেছি। এগুলো নিয়ে প্যাসেজটি পড়ার আগে আমি এগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা প্যাসেজটি পড়া শুরু করব, তাহলে বুঝতে অনেক সহজ হবে। দেখো প্রথমে দেয়া আছে ডিপারচার কথার অর্থ হচ্ছে গমন বা ত্যাগ। তো এটা মূলত নাউন। এটার ভার্ব ফর্ম কি? এটার ভার্ব ফর্ম হচ্ছে ডিপার্ট। তোমরা এটার একটি সিমিলার জানো, লিভ, LEAV, লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। এটারই ঠিক সিমিলার হচ্ছে ডিপার্ট মানে হচ্ছে ত্যাগ করা বা চলে যাওয়া বা গমন করা। তো এটারই নাউন ফর্ম হচ্ছে ডিপারচার মানে হচ্ছে ত্যাগ বা শুধু গমন। তখন কিন্তু যখনই ডিপার্ট শব্দটি আমরা নাউন হিসেবে ব্যবহার করব ডিপারচার, তখন কিন্তু আমরা সেটিকে ওই গমন করা বা ত্যাগ করা বলতে পারবো না। তখন শুধুমাত্র ত্যাগ বা গমন বলতে হবে বা প্রস্থান বলতে হবে। অর্থাৎ ভার্ব হলে করা ওয়ার্ডটি আসবে, আর ভার্ব যদি না হয় তখন শুধু গমন বা ত্যাগ। এরপরে বুথ বলতে আমরা আসলে কি বুঝি খেয়াল রাখবে। বুথ ইজ ওয়ান কাইন্ড অফ এনক্লোজড এরিয়া অর সারাউন্ডেড এরিয়া। বুথ হচ্ছে এক ধরনের বেষ্টিত বা ঘেরা একটি জায়গা বা কক্ষ, যেখানে কি করা হয় কোনো কাজ গোপনে, where a task is performed secretly, যেখানে কোনো কাজ গোপনীয়তার সাথে করা হয়। যেমন একটা জিনিস দেখবে তোমরা, তোমাদের বড় যারা কখনো ভোট দেয় দেখবে যে তারা একটা ঘেরা একটা জায়গায় পর্দা দিয়ে বা কোনো একটা রুমের মধ্যে, আবদ্ধ একটা রুমের মধ্যে গিয়ে গোপনে কেউ দেখে না এরকম এভাবে তারা কিন্তু ভোট দেয়। তাহলে বুথ বলতে খেয়াল রাখবে, বুথ বলতে আমরা কি বুঝি একটা ঘেরা, চারপাশে ঘেরা বা আবদ্ধ একটা রুম বা জায়গা বা কক্ষ, যেখানে কোনো কাজ গোপনীয়তার সাথে করা হয় বা গোপনীয়তা রক্ষা করে করা হয়, এটাকে বলে বুথ। তাহলে সহজ ভাষায় খেয়াল রাখবে বেষ্টিত জায়গা বা কক্ষ। স্ক্যান করা বলতে আমরা কি বুঝি? কোনো কিছু স্ক্যান মানে হচ্ছে তদন্ত করা বা কোনো কিছু খুঁটিয়ে নিখুঁতভাবে কোনো কিছু দেখা বা পর্যবেক্ষণ করা। তাহলে স্ক্যান বলতে আমরা কি বুঝি? কোনো কিছু নিখুঁতভাবে খুঁটিয়ে দেখা, যেটাকে আমরা বলি তন্ন করে খোঁজা বা তন্ন করে দেখা। আচ্ছা, এবার আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। দেখো বলছে যে জারাস প্যারেন্ট মিসেস ঝুমা ইসলাম, বলছে জারার বাবা মা মিসেস ঝুমা ইসলাম, মিস্টার মাজারুল ইসলাম, বলছে মিসেস ঝুমা ইসলাম এবং মিস্টার মাজারুল ইসলাম। জারা অ্যান্ড মিতা fill in their departure card and move towards the immigration counter. তাহলে এই যে জারার বাবা মা মিসেস ঝুমা ইসলাম এবং মিস্টার মাজারুল ইসলাম, জারা এবং মিতা, এরা সবাই কি করলো? তাদের ফিল ইন দেয়ার ডিপারচার কার্ড, অর্থাৎ তাদের গমন কার্ড তারা কি করলো? পূরণ করলো। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন তুমি বিমানবন্দর ত্যাগ করবে, অর্থাৎ তুমি বিমানবন্দর ত্যাগ করে যখন বিমানে উঠবে, তাদেরকে একটা ডিপারচার কার্ড দিতে হয়। কারণ এতে করে তাদের এইটার মাধ্যমে তারা কি করে, কতজন প্যাসেঞ্জার, কোন ফ্লাইটে কতজন প্যাসেঞ্জার গেল বা কোন ফ্লাইটে কতজন প্যাসেঞ্জার ভ্রমণ করবে, এই ডিপারচার কার্ডের মাধ্যমে তারা এই হিসাব নিকাশটি তারা করে। যেমন দেখা গেল যে এখন ধরে নাও একটু পরে যেই ফ্লাইটটি যাবে, এই ফ্লাইটটির জন্য টোটাল তোমার 100 বা 150 ডিপারচার কার্ড তাদের কাছে জমা পড়লো। তো এই 100 বা 150 ডিপারচার কার্ডের মাধ্যমে তারা বুঝতে পারে যে এই ফ্লাইটটিতে আসলে কতজন প্যাসেঞ্জার
100 বা 150 জন। তো যখনই তুমি কোনো বিমানে উঠতে যাবে বা বিমানবন্দর যখনই ত্যাগ করবে তখনই তোমাকে অবশ্যই ডিপারচার কার্ডটি পূরণ করতে হবে। পূরণ করে কি করতে হবে? অ্যান্ড মুভ টুয়ার্ডস দি এমিগ্রেশন কাউন্টার, এবং তারা হচ্ছে এমিগ্রেশন কাউন্টারের দিকে গেল। একটা জিনিস খেয়াল রাখবে, টুয়ার্ডস, দিস ইজ আ প্রিপোজিশন। টুয়ার্ডস এটা দুই রকম হয়, টুয়ার্ডস অথবা টুওয়ার্ড, দুইটার মধ্যে তোমরা যে কোনো একটি ব্যবহার করতে পারবে, একটি আমেরিকান এবং একটি ব্রিটিশ। এই যে এস যে আছে এটা হচ্ছে ব্রিটিশ আর এটা হচ্ছে আমেরিকান। আচ্ছা যাই হোক, টুয়ার্ডস বা টুওয়ার্ড, তাহলে এটা বলতে আমরা কি বুঝি? দিকে, কোনো কিছুর দিকে। মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার দিকে একটি লোক, মনে করো তুমি এইদিকে দাঁড়িয়ে আছো, তোমার দিকে একটি লোক আসছে, এটাকে আমরা বলবো টুয়ার্ডস বা টুওয়ার্ড। তো তুমি এখন বলতে পারো দ্য ম্যান ইজ কাম টুয়ার্ডস মি, ব্যক্তিটি আমার দিকে আসছে। তাহলে কারো দিকে বোঝাতে টুয়ার্ড শব্দটি ব্যবহার হয়। তাহলে মুভ টুয়ার্ডস, তারা কি করলো? তারা হচ্ছে দি এমিগ্রেশন কাউন্টার, তারা ইমিগ্রেশন কাউন্টার বা অভিবাসন কাউন্টারের দিকে গেল। এরপরে মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথস, বলছে মিতা তাহলে দেখো এখানে বলছে ওয়ান অফ দ্য বুথস, তার মানে বোঝাই যাচ্ছে যে অনেকগুলো বুথ রয়েছে। বুথ কি? একের অধিক রয়েছে সেখানে। বলছে স্ট্যান্ডস ওয়ান অফ দ্য বুথস, অর্থাৎ সে অনেকগুলো বুথের মধ্যে একটির সামনে দাঁড়িয়ে রয়েছে। শি হ্যান্ডস ইন হার পাসপোর্টস অ্যান্ড ডিপারচার কার্ড টু দি অফিসার। বলছে যে সে কি করলো? সে অফিসারের কাছে তার পাসপোর্ট এবং ডিপারচার কার্ডটি হ্যান্ড ইন করলো। আমরা যেটা ছোটবেলা থেকে পড়ে আসি, হ্যান্ড ওভার মানে হস্তান্তর করা, ওই একই কথা। হ্যান্ড ইন মানে হচ্ছে হস্তান্তর করা। এখন এই হ্যান্ড ইন আর হ্যান্ড ওভারের মধ্যে তফাৎ কি? একটা জিনিস খেয়াল রাখবে, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ফ্রেজ হ্যান্ড ইন অ্যান্ড হ্যান্ড ওভার? হ্যান্ড ইন এবং হ্যান্ড ওভারের মধ্যে তফাৎ কি? হ্যান্ড ওভার বলতে আমরা এটা বোঝাই যে নর্মালি আমরা একবারই দিয়ে দিলাম, হ্যান্ড ওভার করা। আর হ্যান্ড ইন শব্দটা কি অর্থে ব্যবহার হয়? এটার মানেও হস্তান্তর করা, কিন্তু বোঝাচ্ছে যে তুমি এটা তাকে অল্প সময়ের জন্য দিয়েছো, সে আবার তোমাকে এটা ফিরিয়ে দিবে। তাহলে হ্যান্ড ইন শব্দটা মূলত হ্যান্ড ওভার এবং হ্যান্ড ইন দুটির মানেই হস্তান্তর করা, শুধু তফাৎ হচ্ছে হ্যান্ড ওভার দেখা যাচ্ছে যে তুমি পার্মানেন্টলি তাকে দিয়ে দিয়েছো, হ্যান্ড ওভার করেছো বা হস্তান্তর করেছো। আর হ্যান্ড ইন শব্দটা কি? হ্যান্ড ইন শব্দটা হচ্ছে যে তুমি তাকে ক্ষণিকের জন্য দিয়েছো, সে আবার তোমাকে এটা she will return it to you, সে কি করবে? তোমাকে এটা রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে হ্যান্ড ইন মানে হচ্ছে ক্ষণিকের জন্য হস্তান্তর করা কোনো কিছু। তাহলে কি করলো এখানে দেখো, বলছে সে কি করলো? সে অফিসারের কাছে তার পাসপোর্ট এবং ডিপারচার কার্ড হস্তান্তর করলো। এরপরে বলছে দি এমিগ্রেশন অফিসার গোজ থ্রু মিতাস পাসপোর্ট, ভিসা, ডিপারচার কার্ড। বলছে এমিগ্রেশন অফিসার অর্থাৎ অভিবাসন কর্মকর্তা, উনি কি করলেন? উনি হচ্ছে মিতার যে পাসপোর্ট রয়েছে, ভিসা রয়েছে এবং ডিপারচার কার্ড, এটা কি করলেন? গো থ্রু করলেন। এখানে একটি চমৎকার একটি ফ্রেজ আছে, দেখো, গো থ্রু। এখন কথা হচ্ছে যে এই যে গো থ্রু শব্দটি আছে না, এই গো থ্রু শব্দটি তিনটি অর্থে ব্যবহার হয়। গো থ্রু শব্দটি তিনটি অর্থে ব্যবহৃত হয়। কি কি? যেমন মনে করো সে বনের মধ্যে দিয়ে যাচ্ছে, হি ইজ গোয়িং থ্রু দ্য ফরেস্ট, অর্থাৎ কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। আবার এই গো থ্রু মানে হচ্ছে সহ্য করা, যেমন সে অনেক কষ্ট সহ্য করেছে, এটার ইংরেজি কি? হি হ্যাজ গান থ্রু লট অফ হার্ডশিপ। তো গো থ্রু মানে হচ্ছে সহ্য করা। আবার দেখো এটা আর একটা অর্থ, অর্থাৎ আর তিনটা অর্থ। আর একটা কি? মনোযোগ সহকারে
পড়া বা পড়ে দেখা। তাহলে কয়টা অর্থ বললাম? একটা হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, যেটা বললাম হি ইজ গোয়িং থ্রু দ্য ফরেস্ট, সে বনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর একটা কি? সহ্য করা, হি হ্যাজ গান থ্রু আ লট অফ হার্ডশিপ, সে অনেক কষ্ট সহ্য করেছে। আর একটা কি? মনোযোগ সহকারে কোনো কিছু পড়ে দেখা বা খুঁটিয়ে খুঁটিয়ে কোনো কিছু দেখা, খুঁটিয়ে খুঁটিয়ে কোনো কিছু দেখা। তো এখানে আসলে এটি কি অর্থে ব্যবহার হয়েছে খেয়াল রাখতে হবে। আমি যে তিনটি অর্থ বললাম তিনটি খেয়াল রাখতে হবে, কারণ তোমাকে প্যাসেজে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অনুযায়ী তোমাকে চুজ দ্য বেস্ট অ্যান্সারের উত্তর দিতে হবে। এখানে গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, অর্থাৎ ভালো করে দেখা, পরীক্ষা নিরীক্ষা করে দেখা। তাহলে এখানে আমরা বা মনোযোগ সহকারে পড়ে দেখা বা মনোযোগ সহকারে দেখা, এটাকে আমরা কি লিখবো? তাহলে এটা কিন্তু ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব। এটার মানে হচ্ছে মনোযোগ সহকারে দেখা বা পড়া, মনোযোগ সহকারে দেখা বা পড়া, এখানে এই অর্থে ব্যবহার হয়েছে। তাহলে ইমিগ্রেশন অফিসার কি করলেন? উনি হচ্ছে ইমিগ্রেশন অফিসার মিতার যে পাসপোর্ট, ভিসা এবং ডিপার্চার কার্ডটি রয়েছে এইটি উনি ভালো করে পড়ে দেখলেন বা মনোযোগ সহকারে দেখলেন। আচ্ছা, ভিসা এবং পাসপোর্টের আমি তফাৎ গত ক্লাসে বলেছি যে ভিসা এবং পাসপোর্টের মধ্যে তফাৎ কি। তারপরেও আমার গত ক্লাসটি যারা দেখোনি বা যারা মিস করেছো আমার গত ক্লাসটি, তোমরা অর্থাৎ ওই ক্লাসটি ছিল তোমার এপিসোড 2, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 2 ইউনিট 6 লেসন 2 অর্থাৎ এপিসোড 2 ছিল। ওইটা যদি তোমরা কেউ না দেখে থাকো বা মিস করে থাকো, ওই গত ভিডিওটি দেখবে, অর্থাৎ এপিসোড 2 বা লেসন 2 এর ভিডিওটি দেখবে। ওখানে দেখবে আমি ভিসা এবং পাসপোর্ট সম্পর্কে একদম ক্লিয়ার কাট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ওখানে ওই ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে ভিসা এবং পাসপোর্ট কি। আচ্ছা, এরপরে ডিপার্চার কার্ড। আমি ডিপার্চার কার্ড একটু আগেই বলেছি ডিপার্চার কার্ড সম্পর্কে। বলছে আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আস্ক দি অফিসার। অফিসার তাকে জিজ্ঞেস করলো, বলছে কি তুমি কি একা ভ্রমণ করছো? অ্যালোন। আমরা বলি ট্রাভেলিং না ট্রাভেলিং, শেষ মানে দ্বিতীয় ইটি কিন্তু উচ্চারিত হবে না, ওটার উচ্চারণ হবে ট্রাভেলিং, নট ট্রাভেলিং। বলছে যে তুমি কি একাই সেখানে ভ্রমণ করছো? বলছে নো, আই এম গোয়িং উইথ মাই আন্ট আঙ্কেল কাজিন সেইস মিতা। মিতা কি বললো? যে না, আমি আমার চাচা চাচি এবং আমার কাজিনের সাথে সেখানে যাচ্ছি। দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার। বলছে তারা ঠিক সে ওই কাউন্টারের ওখানেই আছে, রাইট দেয়ার। আচ্ছা দেখো এখানে রাইট দেয়ার, আমরা অনেক সময় বলি না যে ধরো বলা হলো যে বইটি কোথায়, আমি বললাম যে ওই যে ঠিক ওখানেই আছে। এই যে ঠিক ওখানেই, তার মানে এখানে রাইট শব্দটা ব্যবহার হচ্ছে একদম একেবারে ওই জায়গাটি, জিনিসটি যে একদম ওখানেই আছে ওটাকে জোর দিয়ে বোঝানোর জন্য মূলত রাইট শব্দটা। এটাকে আমরা অনেক সময় ইমফ্যাটিক্যাল ওয়ার্ড বলি। তো এই যে ওই জিনিসটি যে ওখানেই আছে ওটাকে জোর দেওয়ার জন্য মূলত এই রাইট শব্দটি ব্যবহার করা হয়, ইমফ্যাটিক্যাল অর্থাৎ জোর দেওয়ার জন্য। তাহলে বলছে যে এখানে দেখো তাহলে কি বলছে যে দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার। বলছে তারা ওই ঠিক ওখানে ওই কাউন্টারেই আছে। ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড? বলছে এটা কি তোমার থাইল্যান্ডের প্রথম ভ্রমণ? ইয়েস। বলছে হ্যাঁ। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার? বলছে তুমি সেখানে কতদিন থাকবে। একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু দূরবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা সাধারণত
বি প্লাস গোয়িং টু ইউজ করি। যেমন আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক, অথবা আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। এই দুইটাই একই অর্থ প্রকাশ করছে যে আমি কাজটি করব। তো কিন্তু দুটির ব্যবহারগত তফাৎ আছে, একটি দূরবর্তী ভবিষ্যৎ বোঝায় আর একটি নিকটবর্তী। মনে করো তুমি কোনো কাজ করো নাই, করার সিদ্ধান্ত নিয়েছো কিন্তু করো নাই, বা দেখা যাচ্ছে তুমি ওই কাজটি করবে, এখন না পরে করবে, তুমি সিদ্ধান্ত নিয়েছো পরে করবে ওটাই, সেক্ষেত্রে আমরা বি প্লাস গোয়িং টু ইউজ করি। এই জন্য দেখো বলছে হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, বলছে তুমি সেখানে কতদিন থাকবে, তার মানে এখনো থাকা শুরু করে নাই। এই জন্য বলছে 7 to 10 days, বলছে 7 থেকে 10 দিন। ওয়্যার আর ইউ গোয়িং টু স্টে, বলছে তুমি কোথায় থাকবে, ওয়্যার আর ইউ, আমরা সাধারণত হোয়ার বলে থাকি এটার, কিন্তু এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে ওয়্যার, এইচটা সাইলেন্ট থাকবে। বলছে ওয়্যার আর ইউ গোয়িং টু স্টে, বলছে তুমি সেখানে কোথায় থাকবে, বলছে ইন আ হোটেল, বলছে আমি সেখানে একটা হোটেলে থাকবো। এরপরে the officer is talking as well as going through মিতা's paper, বলছে অফিসার কি করছে, মিতার সাথে কথা বলছে এবং তার সাথে সাথে মিতার যে পেপারগুলো সেগুলো ভালো করে খুঁটিনাটি দেখছে। আচ্ছা, as well as, আমরা জানি as well as মানে হচ্ছে এবং, and এর পরিবর্তে অনেক সময় এটা ব্যবহার হয় as well as, তাহলে as well as মানে হচ্ছে এবং, এটাকে আমরা and যেটা বললাম and এর বিকল্প হিসেবেও আমরা ব্যবহার করি এটা। এরপরে he finds the papers okay, বলছে তিনি দেখলেন তার কাগজপত্রগুলো সব ওকে রয়েছে, ঠিকঠাক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, যখনই পেপার শব্দটির পরে এস যোগ করা থাকে তখনই বুঝতে হবে সেগুলো দলিলপত্র বা প্রয়োজনীয় অর্থাৎ ফর্মাল পেপার অর্থে ব্যবহার হয়, দলিলপত্র অর্থে বা প্রয়োজনীয় কাগজপত্র। এরপরে হি স্মাইলস, বলছে তিনি মুচকি হাসলেন। একটা জিনিস খেয়াল রাখবে, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্মাইল অ্যান্ড লাফ, স্মাইল এবং লাফের মধ্যে তফাৎ কি? যেমন স্মাইল শব্দটা হচ্ছে এটা ভার্ব নাউন দুই হিসেবে ব্যবহার হয়, আর একটা হচ্ছে লাফ, এটাও ভার্ব এবং নাউন দুই হিসেবেই ব্যবহার হতে পারে। তো স্মাইল কথার অর্থ হচ্ছে যখন কেউ মুচকি হাসে ওটাকে বলে স্মাইল করা, আর যখন কেউ শব্দ করে, আমরা হা হা করে অনেক সময় অট্টহাসি হাসি, তো তখন এটাকে বলে লাফ। তো বলছে হি স্মাইলস, তার মানে কি তিনি মুচকি হাসলেন, অ্যান্ড স্ট্যাম্পস হার পাসপোর্ট, এবং তার পাসপোর্টে একটা সিল মারলেন। এরপরে the officer keeps the departure card, অফিসার কি করলেন, ডিপারচার কার্ডটি রেখে দিলেন, and returns the passport to মিতা, এবং মিতার কাছে তার পাসপোর্টে ফিরিয়ে দিলেন। আমি এই প্যাসেজটির শুরুতেই বলছি যে আমি কি বললাম, যে একটি ফ্লাইটে কতজন প্যাসেঞ্জার যাবে এইটা হিসাব রাখার জন্য তারা কি করে, তারা ডিপারচার কার্ড রেখে দেয়। ডিপারচার কার্ডটি প্রথমে তারা পরীক্ষা নিরীক্ষা করে সব তথ্য সবকিছু ঠিক আছে কিনা, তারপরে রেখে দেয়। এর ফলে তারা বুঝতে পারে যে এই ফ্লাইটে কতজন প্যাসেঞ্জার যাচ্ছে বা অমুক ফ্লাইটে কতজন প্যাসেঞ্জার যাচ্ছে, এটা তারা বুঝতে পারে। এরপরে হ্যাভ আ সেফ জার্নি, এখন কি বলছে, হ্যাভ আ সেফ জার্নি অর্থাৎ নিরাপদ ভ্রমণ উপভোগ করুন। এখানে দেখো হ্যাভ ভার্বটা আছে, তো এখানে হ্যাভ ভার্বটা আমি এর আগের একটা এপিসোডে বলেছিলাম, এর আগের ক্লাসের দুইটা লেকচারের যে কোনো একটাতে আমি বলেছিলাম যে ইংরেজিতে হ্যাভ হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটি দিয়ে তুমি যদি চাও তুমি কি করতে পারবে, পুরো ইংরেজি কাভার করে দিতে পারবে। যেমন হ্যাভ বলতে খাওয়া, যাওয়া, ঘুমানো, ঝগড়া করা, গান গাওয়া, নাচা যে কোনো বোঝায়, তবে এর কিছু ব্যবহারগত নিয়ম রয়েছে বা স্ট্রাকচারাল কিছু ব্যাপার রয়েছে, গঠনগত কিছু ব্যাপার রয়েছে। তো যাই হোক, এখানে হ্যাভ শব্দটি এনজয় করা অর্থে ব্যবহার হয়েছে। যেমন দেখো যে আই হ্যাড আ নাইস ডিনার লাস্ট নাইট, তার মানে এখানে বলা হয়েছে যে গত রাত্রে আমি একটি চমৎকার বা খুব সুন্দর রাতের খাবার উপভোগ করেছি। তো এখানে হ্যাভ বলতে এনজয় অর্থে ব্যবহার হয়েছে, উপভোগ অর্থে।
যেমন এটা কেন আমি বলে দিলাম, কারণ এটা চুজ দ্য বেস্ট অ্যান্সারেও আসতে পারে, যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হ্যাভ মিন ইন দ্য প্যাসেজ, যে হ্যাভ ভার্বটি প্যাসেজে কি অর্থে ব্যবহার হয়েছে, তখন তোমাকে এখানে এনজয় অর্থ যদি অপশন থাকে সেক্ষেত্রে ওইটা দিতে হবে। বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। মিতা ওয়েটস ফর হার আন্ট আঙ্কেল অ্যান্ড জারা। মিতা কি করলো? মিতা হচ্ছে তার চাচা চাচি এবং জারার জন্য অপেক্ষা করছে। এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখবা, ওয়েট ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য বা কারোর জন্য অপেক্ষা করা। আবার বলছি, ওয়েট ফর কোনো কিছুর জন্য বা কারোর জন্য অপেক্ষা করা। কিন্তু যেমন আমি একটা সেন্টেন্স দিয়ে দেখাই দেই, তাহলে বুঝতে পারবে। যেমন I am waiting for you. ওয়েট ফর কারো জন্য বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা। কিন্তু এইটাই আবার দেখো এভাবে আমরা লিখতে পারবো, I am awaiting you। দুইটির অর্থ কিন্তু একই, তফাৎ হচ্ছে যে ওয়েট শব্দটার শুরুতে যদি তোমরা এ দাও তাহলে কিন্তু ফর দেয়া যাবে না, আর যদি ওয়েট শব্দটার শুরুতে এ না দাও তাহলে ফর দেয়া যাবে। এটার মানেও একই, আই এম ওয়েটিং ফর ইউ, আমি কারোর জন্য অপেক্ষা করছি, আই এম অ্যাওয়েটিং ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই তাহলে খেয়াল রাখতে হবে, ওয়েট ফর আর হচ্ছে অ্যাওয়েটিং, এটার উচ্চারণ হচ্ছে অ্যাওয়েটিং। on the other side of the immigration, তাহলে বলছে যে মিতা কাদের জন্য অপেক্ষা করছে? ওই যে ইমিগ্রেশনের অপর পাশে তার চাচা চাচি এবং যারার জন্য অপেক্ষা করছে। once all of them are done, বলছে যখন তাদের সব কাজগুলো হয়ে গেল। এখানে once আফটার হিসেবে ব্যবহার হয়েছে। once শব্দটি এখানে আফটার অর্থাৎ পরে, আফটার অর্থে ব্যবহার হয়েছে। বলছে যে ওয়ান্স অল অফ দেম আর ডান, বলছে যখন তাদের কাজগুলো হয়ে গেল, দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স ডিপার্চার লাউঞ্জ, তখন তারা প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জের দিকে হেঁটে গেল। আমি একটু আগেই টুয়ার্ডস এবং টু ব্যবহারের বলে দিলাম যে কোনো কিছুর দিকে। মনে করো যে একটি কুকুর আমার দিকে দৌড়িয়ে আসছে, এটার ইংরেজি কি? দিকে, কোনো কিছুর দিকে। তাহলে আমি কি বলতে পারি? এ ডগ অথবা দ্য ডগ ইজ রানিং টুয়ার্ডস মি, কোনো কিছুর দিকে। তো এখন দেখো এখানে কি বলছে, তারা প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জ। একটা জিনিস খেয়াল রাখবে, প্রথমে যখন তোমার সব কাগজপত্র ওকে হয়ে যাবে, তোমাকে প্লেনে চড়ার আগে তোমাকে কিন্তু একটা লাউঞ্জে গিয়ে অপেক্ষা করতে হবে তোমার ফ্লাইট কখন অ্যানাউন্স। যখন তোমার ফ্লাইট, প্লেন কিন্তু এরকম, যেমন প্লেন হচ্ছে, যেমন আমরা সাধারণত যে কোর্সগুলো দেখি, এই কোর্সগুলো কিন্তু উলট পালট করে কখনো যায় না, সিরিয়ালে একটার পর একটা, যা যেই কোর্সের সময় যখন হয় ঠিক তখনই যায়। ঠিক তেমন প্লেনের ক্ষেত্রে এরকম, যেই ফ্লাইটটার টাইম অ্যানাউন্স বা শিডিউল অ্যানাউন্স হবে তখন সেই ফ্লাইটটা যেতে পারবে, তাছাড়া কিন্তু যেতে পারবে না। আর ঠিক তেমন যখন ওই মনে করো একটা, তুমি হচ্ছে বাংলাদেশ থেকে তুমি ইংল্যান্ডে যাচ্ছ, তোমার ওই ফ্লাইটের টাইম যখন অ্যানাউন্স করা হবে তখন তুমি কিন্তু তোমার ফ্লাইটে যেতে পারবে, তাছাড়া কিন্তু যেতে পারবে না বা উঠতে পারবে না। তো যাই হোক, এই জন্য বলছে যে এই জন্য প্লেনে ওঠার আগে তোমার সব কাগজপত্র চেক করার পরে তোমাকে কি করতে হবে, তোমাকে প্লেনে ওঠার আগে তোমাকে অপেক্ষা করতে হবে। আর একটা বিষয় বলে দিই, এই যে এখানে লাউঞ্জ শব্দটা রয়েছে, লাউঞ্জ LOUNG, এই যে লাউঞ্জ শব্দটা রয়েছে, এই লাউঞ্জ শব্দটা যদি এই লাউঞ্জ শব্দটা সম্পর্কে কেউ জানতে চাও, আমি গত ভিডিওতে এই লাউঞ্জ শব্দটা, গত ভিডিও অর্থাৎ দ্বিতীয় অথবা প্রথম ভিডিওতে দেখবে আমি এই লাউঞ্জ শব্দটি সম্পর্কে বিস্তারিত বলেছি। দ্বিতীয় বা প্রথম ভিডিওটিতে, যারা আমার দ্বিতীয় বা প্রথম ভিডিওটি দেখেছো তারা এটি বুঝতে পারবে, আর যদি যারা দেখোনি তারা এটা বুঝতে পারবে না। তবে এটা বোঝার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা অবশ্যই দ্বিতীয় এবং অথবা প্রথম ভিডিওটি দেখে নিবে, তাহলে লাউঞ্জ সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো যা হোক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম ইউনিট 6 এর লেসন 3,
একটা জিনিস আমি এর আগের ক্লাসেও বলেছি যে ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই প্রথমত ওয়ার্ড মিনিং বেশি বেশি জানতে হবে, দ্বিতীয়ত গ্রামাটিক্যাল নিয়ম এবং গ্রামারে অনেক বেশি স্ট্রং হতে হবে, তাহলে তুমি ইংরেজিতে ভালো করতে পারবে। তো আশা করি আমি এতক্ষণ যা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোধগম্য হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।